আমেরিকা কি সত্যি ইরানকে ভয় পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাসের ভেতরে ঢুকতে হবে। কারণ এই সম্পর্কটা তৈরি হয়েছে ধীরে ধীরে বিশ্বাস ভাঙ্গন এবং কৌশলের এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। 1979 সালের আগে ইরান ছিল ইউনাইটেড স্টেটসের এক ঘনিষ্ঠ মিত্র। দেশটার শাসন করতেন মোহাম্মদ রেজা শাহ, যিনি পশ্চিমা শক্তির সমর্থনে ক্ষমতায় ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে থাকে এবং সেই অসন্তোষ বিস্ফোরিত হয় 1978 থেকে 1979 এর ইরানিয়ান রিভলিউশনের মাধ্যমে। এই বিপ্লব শুধু একটা সরকারকে সরায়নি, বরং পুরো রাজনৈতিক ও সামরিক কাঠামোকে বদলে দেয়। বিপ্লবের পর ক্ষমতায় আসেন রুহুল্লাহ খমিনি। তার নেতৃত্বে ইরান একটা নতুন পথে হাঁটা শুরু করে, যেখানে ধর্ম, রাজনীতি এবং সামরিক শক্তি একসাথে মিশে যায়। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল ইরান নিজেকে শুধু একটা রাষ্ট্র হিসেবে না দেখে বরং একটা আদর্শ বা আইডিওলজি হিসেবে গড়ে তোলে। এখান থেকেই শুরু হয় তাদের দীর্ঘমেয়াদী কৌশল, প্রভাব বিস্তার, আত্মনির্ভরতা এবং প্রতিরোধ। এর কিছুদিন পরেই 1980 সালে শুরু হয় ইরান ইরাকের ওয়ার, অর্থাৎ ইরান ইরাকের যুদ্ধ, যা চলে দীর্ঘ 8 বছর 1988 সাল পর্যন্ত। এই যুদ্ধ ইরানকে কঠিন বাস্তবতা শিখিয়ে দেয়। তাদের কাছে আধুনিক অস্ত্র কম, কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। এই অভিজ্ঞতা থেকেই তারা বুঝে যায় সরাসরি শক্তিতে প্রতিযোগিতা না করে ভিন্ন কৌশল নিতে হবে। এখান থেকেই জন্ম নেয় তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এর ধারণা। এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ ধারণাটার উত্থান মূলত ইরানের সামরিক সক্ষমতা, সীমাবদ্ধতা এবং টিকে থাকার প্রয়োজনীয়তা থেকে এসেছে। যুদ্ধের শুরুর দিকে ইরানের কনভেনশনাল আর্মি বা প্রচলিত সামরিক বাহিনী বেশ দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে সাদ্দাম হোসেনের ইরাক ছিল অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং আন্তর্জাতিক সমর্থনে পুষ্ট। সামরিকভাবে পিছিয়ে থেকেও ইরান সরাসরি যুদ্ধের পরিবর্তে এমন এক কৌশল বেছে নেয় যেখানে তারা নিজ সীমান্ত রক্ষা এবং ইরাকের উপর চাপ সৃষ্টি করতে পারে। এর মধ্যে ছিল প্রক্সি বাহিনী বা মিলিশিয়াদের ব্যবহার, যা বর্তমানের হিজবুল্লাহ কুদস ফোর্সের আদি রূপ। এই যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানকে আরো চাপে ফেলে, কিন্তু এই চাপই তাদের শক্তিতে পরিণত হয়। তারা নিজস্ব প্রযুক্তি তৈরি করে, মিসাইল প্রোগ্রাম গড়ে তোলে এবং ধীরে ধীরে একটা বিকল্প সামরিক কাঠামো তৈরি করে, যেখানে সেনাবাহিনীর পাশাপাশি নেটওয়ার্ক ও কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার শুরু করে। হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে তারা এমন একটা নেটওয়ার্ক তৈরি করে যা সরাসরি যুদ্ধ ছাড়াই তাদের শক্তি বাড়ায়। ফলে কোনো সংঘর্ষ হলে তা একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। 2011 সালের সিরিয়ার সিভিল ওয়ার এই কৌশলকে আরো শক্তিশালী করে। ইরান তাদের মিত্র বাশার আল আসাদকে সমর্থন দিয়ে প্রমাণ করে যে তারা শুধু টিকে থাকতে পারে না, বরং আঞ্চলিকভাবে নিজেদের অবস্থান শক্ত করতে পারে। ইরান বাশার আল আসাদকে সমর্থন করার মূল কারণ ছিল তাদের তথাকথিত অক্ষ প্রতিরোধ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে টিকিয়ে রাখা এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো। সিরিয়া ছিল এই অক্ষের মূল। এরপর আসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আলী খমেনি এর নেতৃত্ব। রুহুল্লাহ খমেনির মৃত্যুর পর আলী খামেনি এই পুরো কাঠামোকে আরো বাস্তববাদী ও কৌশলগতভাবে শক্তিশালী করে তোলে। তার সময়ে ইরান তাদের প্রক্সি নেটওয়ার্ক আরো বিস্তৃত করে এবং সামরিক কৌশলকে আরো পরিচালিত করে। এই সময় ইরানের বিশেষ বাহিনী কুদস ফোর্স আরো সক্রিয় হয়ে ওঠে, যার নেতৃত্বে ছিলেন কাসেম সোলাইমানি। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কৌশল ছিল সরাসরি যুদ্ধ না করে স্থানীয় শক্তিগুলোকে সংগঠিত করা এবং একটা সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা। খামেনির আমলে ইরান তার শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকেনি, বরং একটা স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা তৈরি করে, অর্থাৎ তাদের নিজেদের সীমান্তের বাইরে প্রভাব বিস্তার করে। এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে যুদ্ধ হলে সেটা ইরানের ভেতরে না এসে বাইরের অঞ্চলে আটকে থাকে। এখন প্রশ্ন আসে, আমেরিকা কেন সতর্ক থাকে? কারণ এই পুরো কাঠামোটা প্রচলিত যুদ্ধের নিয়ম মানে না। এখানে যুদ্ধ মানে শুধু সেনাবাহিনী নয়, বরং একটা নেটওয়ার্ক, প্রযুক্তি এবং অপ্রত্যাশিত কৌশলের সমন্বয়। একটা ছোট সংঘর্ষ খুব দ্রুত বড় আকার নিতে পারে এবং সেটাই নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সবশেষে বলা যায়, বিষয়টা ভয় না, বরং বোঝাপড়া। ইউনাইটেড স্টেটস বা আমেরিকা জানে ইরানের সাথে সংঘর্ষ মানে শুধু একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ না, বরং একটা জটিল কৌশল, একটা বিস্তৃত নেটওয়ার্ক এবং একটা অনিশ্চিত পরিণতির মুখোমুখি হওয়া। আর সেই কারণে শক্তিতে এগিয়ে থাকলেও আমেরিকা সবসময় এই পরিস্থিতিতে হিসাব করে এবং ধীর গতিতে এগিয়ে যায়।